বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্কিম শব্দের অর্থ হচ্ছে বাঁকা, চন্দ্র অর্থ চাঁদ, অর্থাৎ বঙ্কিমচন্দ্র মানে কিন্তু বাঁকা চাঁদ। এর বাইরে তুমি যদি দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ে বিভূতি শব্দের অর্থ কিন্তু ছাই। সো আজকের এই ভিডিওতে আমরা এই যে বাংলার নব্য লেখকরা আছেন, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সময়ে নতুন নতুন লেখকরা লিখছিলেন, তাদেরকে উদ্দেশ্য করে তিনি একটা নিবেদন বা বার্তা জানিয়েছিলেন, এবং এটা তার একটা প্রবন্ধ গ্রন্থ। এবং এইটাকে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব, যেটা ভালো করে পড়লে এইচএসসি এবং বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কাজে দিবে। অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য এইচএসসির বোর্ড পরীক্ষার জন্য আজকে আমরা A to Z ধরে ধরে পড়ার চেষ্টা করব, যাতে করে আর কোনো সমস্যা না থাকে, আমরা যেন এমসিকিউতে ভালো করতে পারি, সিকিউ কিংবা লিখিত পরীক্ষায়ও আমরা অ্যাডমিশন এবং এইচএসসিতে ভালো করতে পারি। সো আমরা যদি দেখি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকে সাহিত্য সম্রাটও বলা হয়ে থাকে, কারণ বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী কিন্তু এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। সো আমরা তাকে নিয়ে একটু ভিতরে যদি যাওয়ার চেষ্টা করি, তাহলে দেখব লেখক পরিচিতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। তিনি মূলত 1838 খ্রিস্টাব্দের 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার মানে কাঁঠাল শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। কাঁঠাল ভিতরে অনেক পাকা হয়ে থাকে। সাহিত্যেও আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিল খুবই পাকা, তাই তাকে সাহিত্য সম্রাটও বলা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে একটু মাথায় রাখবা যে কাঁঠালপাড়া, পাকা কাঁঠাল, এবং সাহিত্যে পাকা আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 24 পরগনার পশ্চিমবঙ্গের। বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব তারই। চাকরি সূত্রে তিনি খুলনার ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করেন। তিনি নীলকদের অত্যাচার দমন করেছিলেন, অর্থাৎ তিনি কিন্তু আমাদের বাংলাদেশের খুলনাতে এসে চাকরিতে ম্যাজিস্ট্রেট সূত্রে কাজ করেছিলেন। এবং তৎকালীন সময় আমরা নীল দর্পণ উপন্যাস দেখেছিলাম না 1860 সালের দিকে প্রকাশিত হতে। সো ওই সময়টাতেই মূলত তিনি ছিলেন। 1838-এ জন্ম। সো নীল দর্পণ যখন উপন্যাসটা প্রকাশিত হয়, কিংবা নীলকদের যখন অত্যাচারের ঘটনার সময় তিনি খুলনার ম্যাজিস্ট্রেট হিসাবে এসে এর প্রতিবাদ করেছিলেন, এটা দমন করেছিলেন। উপন্যাস ও প্রবন্ধ রচনার বাহিরে বঙ্গদর্শন 1872 পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করা তার অন্যতম কীর্তি। তাহলে বঙ্গদর্শন পত্রিকার সাথে তার সম্পৃক্ততা ছিল, যেটা 1872 সালে প্রকাশিত হয়েছে বলে আমরা জানি। তাহলে বঙ্গদর্শন পত্রিকার সাথে কে সম্পৃক্ত ছিল? আমাদের এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং বলা হচ্ছে 1852 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য চর্চা শুরু হয়। অর্থাৎ 1852 সালে সংবাদ প্রভাকর পত্রিকায় তিনি একটা কবিতা লিখেছিলেন, সেই কবিতার মাধ্যমেই সাহিত্য চর্চায় পদার্পণ করেছিলেন। সেখান থেকেই আমরা বাংলার অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিককে পেয়েছিলাম, যিনি উপন্যাসের মাধ্যমে আমাদেরকে ধরে রেখেছিলেন বাংলা সাহিত্যের এই জগতে, এবং যিনি মূলত এসে উপন্যাসের ধারাটা আমাদের এই সাহিত্য সমাজে প্রচলন করেছিলেন। সো আমরা যদি আরেকটু ডিটেলসে জানি, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু একজন বড় ভাই ছিলেন, যিনি হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1838, আর তিনি জন্মগ্রহণ করেছিলেন এরও 4 বছর আগে 1834 খ্রিস্টাব্দে। এই সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় একজন সাহিত্যিক ছিলেন। আমরা অনেকেই পড়েছি কিংবা অনেকে জানি না, তার একটা বিখ্যাত বই আছে যেটার নাম হচ্ছে পালামু। এবং এইখানে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্র ও আমি সৈয়দ আবদুল্লাহ আবু সাইদ স্যারের একটা ছবি নিয়েছি। সো বিশ্ব সাহিত্য কেন্দ্র আমরা দেখি যে 1978 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ব সাহিত্য কেন্দ্র। আমরা বিভিন্ন স্কুল কলেজে বই পড়াতে, অর্থাৎ তরুণ এবং তারুণ্যকে বই পড়ার প্রতি আগ্রহ করতে সৈয়দ আবদুল্লাহ আবু সাইদ স্যার 1878 সালে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। এই যে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করা, এই বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তারা চিন্তা করছিল যে আসলে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে কোন বইটা সবার প্রথম ছাপাবো, কোন বইটা ছাপিয়ে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের যাত্রাটা শুরু করব। এবং সৈয়দ আবদুল্লাহ আবু সাইদ স্যার তৎকালীন সময় তাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে কিন্তু পালামু বইটাকে সবার প্রথম ছাপিয়েছিলেন, যেটা একটা ভ্রমণ উপন্যাস টাইপ লেখা। অর্থাৎ এইখানে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় পালামুতে বেড়াতে গিয়েছিলেন, এবং সেখানে যে পালামু হচ্ছে একটা তোমার
বলা যায় হচ্ছে পাহাড়ি টাইপ এলাকা, সেই এলাকার মধ্যে তিনি যা দেখেছেন শুনেছেন সেটা এইখানে উপস্থাপন করেছেন। এবং বিখ্যাত একটা উক্তি আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুরে। এটা কিন্তু সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উক্তি, এবং এই উক্তিটি তিনি এই বইয়ে করেছিলেন। পালামৌতে যখন তিনি গিয়েছেন তখন সেখানে কুল জাতিদের দেখেছিলেন যারা একটু কৃষ্ণবঙ্গের বা কৃষ্ণ বর্ণের, কালো রঙের, অর্থাৎ এই কৃষ্ণ বর্ণের মানুষদের ওই বাগান বা ওই যে হচ্ছে তোমার পাহাড় অঞ্চলে তাদেরকে বেশ সুন্দর লাগছিল, আর লেখকের নিজেকে ওই পাহাড়ি এলাকায় একটু ব্যাখাপ্পা লাগছিল। তখন তিনি বলেছিলেন যে আসলে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুরে, অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সুন্দর। তাহলে দেখো আমরা এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নব্য লেখক দিগের প্রতি যে আবেদন বা নিবেদন, সেটা পড়তে গিয়ে আমরা কিন্তু বাইরের আরো অনেকগুলো তথ্য জেনে নিলাম, যেটা আমাদের জানার পরিধিটাকে আরো বড় করবে। সো এখন যদি আমরা দেখি, বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা হচ্ছে টোটাল 34টি। এইটা এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আসতে পারে যে মোট 34টা বই তিনি লিখেছেন। সো 34টা লেখার মধ্যে তার বিখ্যাত যে উপন্যাসগুলা, দুর্গেশ নন্দিনী, এটা 1800 আমরা তোমার হচ্ছে 65 সালের দিকে প্রকাশ হতে দেখি। এর পরের বছর বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা, এটা এর পরের বছর 1866 সালে প্রকাশিত হয়। এবং প্রথম উপন্যাসের ধারাটা কিন্তু আমরা পেয়েছিলাম আলালের গোড়ের দুলাল নামে একটা বই, সেটার দ্বারা আসলে প্রথম চেষ্টা করা হয়েছিল যে একটা ভালো উপন্যাস লেখার, কিন্তু প্রকৃতপক্ষে সার্থক উপন্যাস হয়েছিল এই দুর্গেশ নন্দিনী, আর আলালের গোড়ের দুলাল ছিল একটা চেষ্টা মাত্র। এবং কপালকুণ্ডলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস। এবং এইখানে এই কপালকুণ্ডলা উপন্যাসে চমৎকার দুই একটা উক্তি আছে যে পথিক তুমি পথ হারাইয়াছ, এটা বাংলা সাহিত্যের সর্বপ্রথম রোমান্টিক উক্তি। পথিক তুমি পথ হারাইয়াছ, এখানে কপালকুণ্ডলা এই উপন্যাসের নবকুমারকে উদ্দেশ্য করে বলেছিল। এবং এই কপালকুণ্ডলা উপন্যাসটাও কিন্তু আমি নিজে পড়েছি। এই কপালকুণ্ডলা উপন্যাসে আরেকটা কথা ছিল, প্রদীপ নিবিয়া গেল, এই উক্তিটা এই বইয়ের মধ্যে পাওয়া যায়। এই দুটো উক্তি খুবই ফেমাস, যারা বাংলা সাহিত্যের স্টুডেন্ট এবং যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করে, তারা কপালকুণ্ডলা পড়লে কিংবা ব্যক্তিগতভাবেও তুমি কপালকুণ্ডলা উপন্যাসটা পড়লে, যেহেতু বাংলা সাহিত্যের সর্বপ্রথম রোমান্টিক বা প্রেমের উপন্যাস, তুমি এইগুলা জানতে পারবা। এরপর হচ্ছে মৃণালিনী, বিষবৃক্ষ, তারপর হচ্ছে আনন্দমঠ, দেবী চৌধুরানী, রাজসিংহ, সীতারাম, রাজমোহনস ওয়াইফ এবং ইন্দিরা, এই বইগুলা বা এই উপন্যাসগুলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখে গিয়েছিলেন। তার মানে দেখো, তুমি যদি একবার করে ছবিগুলা দেখে নাও তাহলে কিন্তু তোমার পক্ষে এই জিনিসটা মাথায় রাখা সহজ। তুমি নেক্সট টাইম এগুলা দেখলেই বুঝতে পারবা যে বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাসগুলো ছিল এইগুলা, এবং পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে এগুলা থেকে প্রশ্ন আসে। সো আমাদের এই ক্লাসগুলো নেয়ার, এবং আমরা যখন পেইড বেচে পড়াই এতটাই ধরে ধরে পড়ানোর চেষ্টা করি যেন আমাদের একজন স্টুডেন্ট একেবারে বেসিক ফাউন্ডেশন স্ট্রং করে একটা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে। এবং তুমি ক্লাস করে যেন বলো যে না, ভাইয়াদের ক্লাস করে আমি অনেক কিছু শিখেছি, এবং তুমি তোমার জুনিয়রদেরকে যেন অ্যাটলিস্ট আমাদেরকে রিকমেন্ড করো যে না, পুরো উইথ স্বাধীনের ক্লাসগুলো করে আমার বেশ ভালোই লেগেছে। আমরা যদি পড়ে যাই, বঙ্কিমচন্দ্রের কিছু গদ্য গ্রন্থ আছে, তিনি কিছু গদ্য লিখে গিয়েছিলেন। সেই গদ্যগ্রন্থের বইগুলোর মধ্যে লুক রহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, এটা একটা রম্য রচনার বই। এখানে তিনি একটু ব্যঙ্গ করে, একটু মজার ছলে অনেক চমৎকার চমৎকার জিনিস লিখেছেন। সাম্য, কৃষ্ণচরিত, বিবিধ প্রবন্ধ গ্রন্থ, লুক রহস্য, বিজ্ঞান রহস্য, এই যে লুক রহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য, কৃষ্ণচরিত্র, তারপর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিবিধ প্রবন্ধ। এই যে বিবিধ প্রবন্ধের একটা প্রবন্ধ হচ্ছে আমরা এখন যেটা পড়ছি, বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। তিনি আসলে যারা নতুন করে এসে বাংলা সাহিত্যে লেখার চেষ্টা করছেন তাদের প্রতি কিছু নিবেদন জানিয়েছেন যে লেখার ক্ষেত্রে এগুলো মাথায় রাখবেন, আমরা সেটাকে নিয়েই পড়ব। এছাড়া বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হন। বঙ্কিমচন্দ্র 1894 খ্রিস্টাব্দের এপ্রিলে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন, অর্থাৎ তিনি 1894 সালে কিন্তু মৃত্যুবরণ করেছিলেন। এখন যদি আমরা একটু ডিপে যাওয়ার চেষ্টা করি, আমাদের এই যে
তোমার বিবিধ প্রবন্ধ, এবং বিবিধ প্রবন্ধের যে অন্যতম একটা লেখা বা প্রবন্ধ আমরা আজকে যেটা আলোচনা করেছি যে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এটা কিন্তু প্রথম প্রকাশিত হয়েছিল প্রচার পত্রিকায়। এই যে প্রচার পত্রিকার একটা ছবি আমরা দিয়ে দিয়েছি যাতে করে তোমার মাথায় থাকে যে তার এই প্রবন্ধটা সর্বপ্রথম তিনি প্রচার পত্রিকায় লিখেছিলেন এবং পরবর্তীতে বিবিধ প্রবন্ধে তিনি একসাথে করেছেন। এই যে বিবিধ প্রবন্ধের থেকে এই যে আমাদের প্রবন্ধটা বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন সেটা নেওয়া হয়েছে। আমরা যদি এখন একটু ভিতরে যাই, মূলবাণী, মর্মবাণী বা উপজীব্য বিষয়, আমরা যে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন নিয়ে আলোচনা করছি, এখানে আসলে কি বলা হয়েছে? উৎকৃষ্ট সাহিত্য রচনার লক্ষ্যে নতুন লেখকের করণীয়, অর্থাৎ এইখানে তোমার হচ্ছে লক্ষ্যে বোঝানো হচ্ছে, বলা হচ্ছে যে উৎকৃষ্ট মানে খুব ভালো মানের সাহিত্য রচনার ক্ষেত্রে যারা নতুন সাহিত্যে প্রবেশ করছেন তাদের প্রতি বঙ্কিমচন্দ্র কিছু আহ্বান, কিছু করণীয় কথাবার্তা বলেছেন। এটা রূপরেখার দিকে একটা প্রবন্ধ। প্রবন্ধ মানে এমন একটা বই যেখানে লেখক তার নিজস্ব যুক্তি, তর্ক এবং চিন্তা ভাবনার মাধ্যমে কোনো একটা বিষয় সম্পর্কে সমাজকে একটা মেসেজ দিয়ে যান। এটা সাধু রীতিতে লেখা হয়েছিল, কারণ চলিত ভাষার প্রচলন হয়েছিল সবুজপত্র পত্রিকার মাধ্যমে 1914 সালে, যেটা প্রমোদ চৌধুরীর হাত ধরে হয়েছিল। আমরা সাহিত্যে খেলাতে এই জিনিসটা ভালোভাবে জেনেছি, এবং এর আগের লেখাগুলা সাধারণত সাধু ভাষায় লেখা হয়েছিল। আমরা যদি এখন একটু খুঁটিনাটি তথ্যতে যাই, 19 শতকীয় বাংলার অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে পরিচিত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 19 শতক বলতে বোঝানো হয়েছে 1800 সাল থেকে তোমার 1899, এই 100 বছরের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরিচিত ছিলেন। বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনাটি প্রথম প্রকাশিত হয় প্রচার পত্রিকায় 1885 সালে। কত সালে? 1885 সালে। পরে এটি তার বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়। বাংলা সাহিত্যের উন্নতির জন্য তিনি 12টি নিয়ম বাংলা লেখক দিগের দ্বারা রক্ষিত হতে বলেছেন। অর্থাৎ বাংলা সাহিত্য লেখার ক্ষেত্রে তিনি 12টা নিয়ম বলেছেন যে যারা নতুন সাহিত্যে আসবেন এই 12টা নিয়ম একটু মাথায় রাখবেন। তারপরে দেখো, বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধটি সাধু ভাষায় লেখা, আকাশের মানে আকারে ছোট হলেও চিন্তার মৌলিকত্ব অসাধারণ। আমি আকাশে বলে ফেলেছি, এটা আকারে হবে, অর্থাৎ আমাদের এই প্রবন্ধটা আমাদের পাঠ্য বইয়ের মধ্যে খুবই ছোট একটা প্রবন্ধ বা ছোট একটা পড়া। সো এখানে 12টা পয়েন্ট আকারে ছোট হলেও এর মর্মবাণী, এর গভীরত্ব, এর প্রখরতা কিন্তু ব্যাপক। তারপরে দেখো, বক্তব্যের তাৎপর্যের বিচারে প্রবন্ধটিতে রয়েছে সর্বকালীন বৈশ্বিক আবেদন, অর্থাৎ তাৎপর্যের বিচারে চিন্তা করলে এখানে খুব ডেপথ এবং গভীরতা রয়েছে। তারপর আমরা যদি দেখি, উন্নত মানের রচনা লেখার জন্য বঙ্কিমচন্দ্র গুরুত্ব দিয়েছেন লেখার বস্তুনিষ্ঠার উপর। আমরা যখন লিখবো, আমরা কোন বিষয়ের উপর লিখছি এবং কতটা নিষ্ঠার সাথে লিখছি, ওই বিষয়বস্তুটাকে প্রায়োরিটি দিয়ে লেখার কথা বলছেন। লেখার সারল্যের উপর, আমরা কতটা সরলভাবে সুন্দর করে স্মুথলি বিষয়টাকে ফুটিয়ে তুলতে পারি তার উপরে, এবং লেখকের আদর্শ কি হওয়া উচিত তা অত্যাবশ্যকীয় শব্দ প্রয়োগে উপস্থাপন করেছেন বঙ্কিমচন্দ্র। একজন লেখকের আসলে চিন্তা ভাবনা, মোটিভ, আদর্শ কি হওয়া উচিত, সে কি চিন্তা করে লিখবে, সে লেখায় তার উদ্দেশ্য কি, সে আসলে কি ভেবে লিখছে, এই লেখার আউটপুটটা সে কি চায়, কি না চাইলে লেখাটা সুন্দর হবে, এই সবগুলা মেসেজ কিন্তু আমরা এখানে পেয়েছি। বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনার তাৎপর্যের দিক হলো চিন্তার মৌলিকতা এবং চিরন্তন আবেদন। এইগুলা কিন্তু আমাদের এমসিকিউতে খুব বেশি কাজে লাগবে এবং জ্ঞানমূলক কিংবা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় খুব বেশি একটা দরকার। বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনায় লেখকের কামনা বাংলা সাহিত্যের উন্নতি, সৃজনশীলতার উৎকর্ষ। অর্থাৎ বঙ্কিমচন্দ্র চাচ্ছেন যে বাংলা সাহিত্যের আরও উন্নতি হোক এবং মানুষের যে চিন্তাভাবনার লেভেল, যে সৃজনশীলতা, সেটা আরও বেড়ে যাক। ঠিক আছে? তারপরে যদি আমরা একটু দেখি, লেখক যেসব বিষয় করতে না করেছেন, অর্থাৎ একজন লেখককে যে বিষয়গুলো এড়িয়ে যেতে বলেছেন যে এইগুলো করবেন না, তার মধ্যে হচ্ছে যশের জন্য লিখতে না করেছেন, যে আপনি অনেক সুনাম বা খ্যাতি পাওয়ার জন্য লিখবেন, যশ মানে সুনাম, খ্যাতি, সম্মান, এটা লিখেন না। উদ্দেশ্য নিয়ে সাহিত্য চর্চা করা উচিত না, এটা আমরা সাহিত্য খেলাতে বলেছি যে উদ্দেশ্য নিয়ে সাহিত্য চর্চায় আসলে সেটাকে আসলে সাহিত্য চর্চা বলে না, সাহিত্য খেলা বলে না, সেটা হয়ে যায় জুয়া খেলার মতো যেখানে উদ্দেশ্য থাকে। আর টাকার জন্য লিখতে না করেছেন, লিখে তা হঠাৎ ছাপাতে না বলেছেন, অর্থাৎ আমি লিখলাম,
লিখে হঠাৎ করে ছাপিয়ে ফেললাম, এটা না করেছেন। যে লিখো, লিখে এটাকে নিয়ে বিশ্লেষণ করো, ভালো দুই একজনকে পড়ে শোনাও, দেখো এটাকে আরো পরিমার্জিত করা যায় কিনা, এটাকে আরো একটু গুছিয়ে তোলা যায় কিনা, যা আমি লিখেছি তাকে আরো সরল বাক্যে উপস্থাপন করা যায় কিনা, সেই পরামর্শ তিনি দিয়েছেন। বিদ্যা প্রকাশের চেষ্টা, তিনি বলেছেন যে তুমি লেখার মাধ্যমে বিদ্যা প্রকাশ করবা, মানুষকে অনেক কিছু শেখাবা, এই চিন্তা করার দরকার নেই। এবং আমরা সাহিত্যে খেলা প্রমোদ চৌধুরীর বইয়ে এই জিনিসটা সুন্দরভাবে পড়েছি যে মানুষের চিন্তা হওয়া উচিত, আমি আমার চিন্তা ভাবনা এবং সৃজনশীলতা আমি আমার সাহিত্যে দেখাবো, এটার মাধ্যমে মানুষকে অনেক শেখাবো। শিক্ষা দেওয়া এবং সাহিত্য চর্চা দুইটা ভিন্ন বিষয়। তারপর হচ্ছে যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হতে কদাচ উদ্ধৃত না করতে। অর্থাৎ বলা হচ্ছে আপনি ধরেন কোনো কিছু একটা জানেন না, আপনি অন্যের বই থেকে সেটা এনে উদ্ধরণ চিহ্নের মাধ্যমে উদ্ধৃতি দিয়ে লেখার যে চিন্তা ভাবনাটা, সেটাকে তিনি বলেছেন যে উদ্ধার লেখা। মানে আপনি এটা লিখে চুরি করতে না করেছে, যে আরেকজনের লেখাটা এনে চুরি করে বা আরেকজনের লেখা এনে এখানে উদ্ধৃতি দিয়ে কোনো কিছু লেখার দরকার নেই, যেটা আপনি বুঝেন না অন্যের লেখার সাহায্য নিয়ে সেটা লেখার দরকার নেই। তারপর তিনি বলেছেন অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য লেখার চেষ্টা না করেছেন, যে অনেক বেশি অলংকার প্রয়োগ করব, আমি অনেক বেশি রসিকতা করব, এই জন্য আপনার লেখক হওয়া উচিত না, এর জন্য সাহিত্য চর্চা করা উচিত না। বাংলা সাহিত্যের ক্ষেত্রে এই লেখকের বা লেখক হিসাবে বাংলা সাহিত্যের ক্ষেত্রে আপনার এই বিষয়গুলোকে বিবেচনা করা উচিত। কারো অনুকরণ করা উচিত না, বলেছেন যে সাহিত্য চর্চার ক্ষেত্রে আমরা অন্য কাউকে দেখে লিখব, কাউকে অনুকরণ করাটা আমাদের কোনোভাবেই উচিত না। কাউকে নকল করে আসলে বেশি দূর যাওয়া যায় না। আমার স্বকীয়তা বের করে এনে আমি সাহিত্য চর্চাতে প্রয়োগ করব, লেখালেখিতে কাজে লাগাবো। যে কথার প্রমাণ দিতে পারবেন না তা লিখতে তিনি না করেছেন। এখন আপনি কোনো একটা বিষয় নিয়ে অগত্যা লিখে গিয়েছেন, অর্থাৎ আপনি নিজের মতো করে বাড়িয়ে বাড়িয়ে লিখেছেন, কিন্তু এটার প্রমাণ আপনি দিতে পারছেন না, এটার আসলে প্রমাণ মার্কেটে নাই, সেই জিনিসটা তিনি না করেছেন। অর্থাৎ যেটার প্রমাণ দিতে পারবেন না সেটা বস আপনি লিখবেন না। সো এই পয়েন্টগুলো করতে তিনি না করেছেন। সো আমরা এই পয়েন্টগুলোকে একটু মাথায় রাখবো, রেখে আমরা মুভ করব। তারপরে দেখি অবশ্যই পালনযোগ্য। আমরা এখানে আসলে কোন কোন কাজগুলো অবশ্যই করতে বলেছেন আমাদেরকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি বলেছেন নতুন লেখকদের প্রতি বঙ্কিমচন্দ্রের পরামর্শ অবশ্যই পালনযোগ্য হচ্ছে তার যে পরামর্শগুলা, এগুলো নতুন লেখকরা অবশ্যই পালন করবে। পালনযোগ্য জিনিসটা কি, অর্থাৎ লেখকরা কোন জিনিসটা পালন করবে, বঙ্কিমচন্দ্রের পরামর্শগুলা যেন লেখকরা পালন করে। নবীন লেখকরা বঙ্কিমচন্দ্রের পরামর্শ মান্য করলে, অর্থাৎ যারা নতুন লেখক, নবীন মানে নতুন, যারা নতুন করে সাহিত্য জগতে লিখতে এসেছে, তারা বঙ্কিমচন্দ্রের পরামর্শগুলা, যে পয়েন্টগুলা তিনি আমাদেরকে এই প্রবন্ধে দিয়েছেন, সেগুলা মানলে লেখক পাঠক সমাজ নিশ্চিতভাবে উপকৃত হবে। অর্থাৎ লেখক সমাজের যেমন সমৃদ্ধি বা ভালো হবে, পাঠক সমাজ যারা সাহিত্যের স্বাদ নেয়, কাব্যরসে তৃপ্ত পায়, তারাও অনেক বেশি উপকৃত হবে। এবং আমাদের মননশীল মানে আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে মন, আমাদের যে মনের সৃজনশীলতা, মনের চিন্তন প্রক্রিয়া, সেই জগৎ সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হবে। আমাদের চিন্তন প্রক্রিয়া, আমাদের চিন্তা ভাবনার লেভেল এবং আমাদের মানসিক তৃপ্তি শান্তি, এগুলো আরো বাড়বে, সমৃদ্ধ হবে। সো এই জিনিসগুলো আমরা একটু ডেপথে পড়বো। আমি কিন্তু এগুলাকে একটু হালকাভাবে বুঝালেও পারতাম, কারণ তুমি পেইড ব্যাচে ভর্তি হয়েছ। আমাদের মূল টার্গেট থাকে আমরা পেইড ব্যাচে A to Z একটা স্টুডেন্টকে টপ নচ সার্ভিস দিব, যেন সে এইচএসসির সৃজনশীলে ভালো করে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো করে, তুমি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ কিংবা কুমিল্লা, খুলনা, সাস্ট, তুমি যে জায়গায় পরীক্ষা দাও, তুমি গুচ্ছ, জাতীয় বিশ্ববিদ্যালয়, 7 কলেজ বা DCU, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তুমি যেখানেই পরীক্ষা দাও, তোমার প্রিপারেশনটা যেন টপ নচ হয়। তুমি আলাদা করে কোথাও প্ল্যান করলে যে আমি টার্গেট নিচ্ছি বরিশালে দিব, আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে, তুমি আলাদা করে টার্গেট করলেও তোমার প্রিপারেশনটা যেন চমৎকার হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য। যে সকল প্রবন্ধ একেবারে পরিহার্য বা যে সকল প্রবন্ধ কখনো হিতকর হতে পারে না, হিতকর মানে ভালো, কল্যাণকর কিংবা কাজের হতে পারে না, সেগুলো হচ্ছে অসত্য, সাম, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা, তারপর হচ্ছে তোমার পরপীড়ন, স্বার্থ সাধনের উদ্দেশ্য। অর্থাৎ আমরা কাউকে নিন্দা করে, দুঃখ, অসত্য, স্বার্থ উদ্দেশ্যে কোনো কিছু লিখলে সেগুলো আমাদের জন্য কখনোই প্রবন্ধ হিসাবে ভালো, কল্যাণকর হতে পারবে না। আমি যে 12টা পয়েন্ট লেখক বইয়ে বলেছেন, সেগুলোকে একটু ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝালে তোমরা আরো ভালো করবে। দেখো, যে লেখা পরিহার করা বাঞ্ছনীয় মানে উচিত, বাঞ্ছনীয় মানে
যে উচিত, যে অসত্য লেখা পরিহার করা বাঞ্ছনীয়, নীতি নৈতিকতার বিরোধী, অর্থাৎ যেটা আমাদের নীতি নৈতিকতার বাইরে গিয়ে লেখা হয় সেটা বাইরে যাওয়া বা সেটাকে পরিহার মানে কি বাদ দেয়া আমাদের জন্য বাঞ্ছনীয় বা উচিত। পরনিন্দার উদ্দেশ্যে যদি কেউ লিখে এবং স্বার্থতাড়িত লেখাকে আমাদের পরিহার বা বাদ দেওয়া উচিত। মহাপাপ আসলে কোন জিনিসটার কথা বলা হচ্ছে? আমাদের এই 12টা পয়েন্টে কোন জায়গায় আসলে মহাপাপের কথা বলা হচ্ছে? সাহিত্যের উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যের লেখনী ধারণ করলে সেটা মহাপাপ। অর্থাৎ আমি লিখব সাহিত্য চর্চার জন্য, সাহিত্য সাধনার জন্য, সাহিত্যের জন্য, আমি সাহিত্যের বাইরে অন্য কোনো উদ্দেশ্যে লিখলে সেটা হবে আমাদের জন্য মহাপাপ। তাহলে দেখো পুরো 12টা পয়েন্টে যে যে দিকগুলোর কথা বলা হচ্ছে, যেখান থেকে এমসিকিউ, সিকিউ কিংবা সৃজনশীলে আসতে পারে, আমি সব কিছু A to Z বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে করে একটা স্টুডেন্টের একেবারে বেসিকটা স্ট্রং হয়ে যায়। সো অনেকে আমাদের ক্লাস করে এবং চায় যে আমাদের ব্যাচে যুক্ত হতে, চায় যে আমাদের দ্বারা একটা বেস্ট সার্ভিস পেতে। সো তোমরা তোমাদের ছোট ভাই বোনদেরকে আমাদের কথা বলতে পারো, এবং যারা ভিডিও দেখে তারা এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল দিলে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, এবং তুমি তোমার যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় বা এইচএসসির ভালো রেজাল্ট নিয়ে প্ল্যান করছো, আমরা সেটাকে অর্গানাইজ করে দিতে পারবো। এটা আমাদের নাম্বার, সরাসরি কল দিতে পারো, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো, আমরা তোমাকে একটা যৌক্তিক সমাধান দিয়ে তোমাকে স্বপ্ন পর্যন্ত পৌঁছে দিব। আমরা যদি পরে যাই, যা অকর্তব্য, অর্থাৎ যে জিনিসটা করা আমার কর্তব্যের মধ্যে পড়ে না, সেটা হচ্ছে যে বিষয়ে যার অধিকার নেই সে বিষয়ে তার হস্তক্ষেপ। এটা আমার অকর্তব্য, কর্তব্যের মধ্যে পড়ে না। এখন আমি যে জিনিস জানি না, বুঝি না, সেই বিষয়ে হস্তক্ষেপ করা আমার অকর্তব্য। ধরো আমি মানবিকের স্টুডেন্ট বা ব্যবসায় শিক্ষার স্টুডেন্ট, আমি স্কুলে ছিলাম কমার্সে, কলেজে ছিলাম আর্টসে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কমার্সে পড়াশোনা করেছি। তাহলে আমি আর্টস কমার্স নিয়ে টুকটাক জানি, পড়াতে পারি। এখন আমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়াতে চাই তাহলে কিন্তু এটা পসিবল না। তাই বলা হচ্ছে যে যে জিনিস জানি না সেখানে হস্তক্ষেপ করা আমার জন্য অকর্তব্য, সেটা আমার কর্তব্যের মধ্যে পড়ে না। তারপরে দেখো দূষণীয় কোন কাজগুলো আমাদের জন্য দূষণীয়। অনুকরণ বৃত্তি, অর্থাৎ নকল করা, কাউকে কপি করা, কারো মতো করে পড়ানো, কারো দেখে চেষ্টা করা বা কাউকে দেখে লেখা। এই জিনিসটা কপি করে পড়ানোটা হবে না, কারো দেখে, যেহেতু এখানে সাহিত্য চর্চা নিয়ে বলা হচ্ছে, কাউকে দেখে সাহিত্য চর্চা করা, কারো মতো করে সাহিত্য রচনা করা, এইটা আমাদের জন্য দূষণীয় একটা কাজ। অনুকরণের দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না। অর্থাৎ বলা হচ্ছে আমরা যদি অনুকরণ করি কাউকে, তাহলে দোষগুলাই সাধারণত আমরা নকল করি, কারো গুণগুলো আসলে নিতে পারি না। তার মানে আমরা কাউকে কপি করলে তার দোষগুলাই কিন্তু আমি আমার লেখায় আনছি, তার গুণগুলো আনতে পারি না। এটা বঙ্কিমচন্দ্রের মতামত। অনুচিত কোন কাজটা করা আসলে আমাদের পক্ষে উচিত না। যার যে বিষয়ে অধিকার নেই সে বিষয়ে লেখার চেষ্টা করা। অর্থাৎ অনুচিত বলতে বোঝানো হচ্ছে আমার যে বিষয়ে লেখার অধিকার নেই। আমি যেমনটা বললাম, এখন আমি যদি ফিজিক্সের একটা বই লিখতে চাই, ওয়ান শট এমসিকিউর একটা বই লিখতে চাই, এটা কিন্তু আমার জন্য অনুচিত, কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সাথে আমার কস্মিন কালেও কোনো সম্পর্ক নেই। সো আমি করতে পারি কি, অন্যের সাহায্য নিয়ে অন্যকে দিয়ে লেখাতে পারি, তাহলে তার স্বকীয়তা আসবে। কিন্তু যেই বিষয়ে আমার দক্ষতা নেই, পারদর্শিতা নেই, সেই বিষয় নিয়ে লেখা আমার জন্য অনুচিত। নিন্দনীয়, লেখার বিদ্যা জাহির করার প্রবণতা হচ্ছে নিন্দনীয়। অর্থাৎ আমার লেখার গুণ নাই, আমার মধ্যে সাহিত্য চর্চার টেন্ডেন্সি নাই, আমি সাহিত্য চর্চা নিয়ে এত ডেপথ ভাবিও নাই, কিন্তু আমি ভাবছি যে আমার আসলে লেখক হইতে হবে, আমার আসলে সাহিত্য চর্চাটা জাহির করতে হবে। সো এই ক্ষেত্রে ওই যে জোর করে লেখার প্রবণতাটা আমাদের জন্য নিন্দনীয়। আর কাম্য নয়, কোন জিনিসটা করা আমাদের জন্য উচিত নয় বা কাম্য নয়, এখানে বলছে অনাবশ্যকভাবে লেখার শৈষ্ঠব বৃদ্ধি বা পরিহাস করার চেষ্টা করা। অর্থাৎ আমরা একটু জোর করে লেখাটাকে সুন্দর করার চেষ্টা করছি, বা আমরা একটু এইটাতে রম্য রসনা বা একটু হাসাহাসি ঢুকানোর চেষ্টা করছি, এই জিনিসটা তিনি বলেছেন কাম্য নয়। তাহলে পরীক্ষায় কিন্তু এমসিকিউতে এইভাবে আসতে পারে যে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন জিনিসটা কাম্য নয় বলেছেন, তখন আমাদের এই অপশনগুলো দেয়া থাকবে। সো যেটা কাম্য নয় বলেছেন ওটা কাম্য নয় দিয়ে মাথায় রাখতে হবে, যেটা নিন্দনীয় বলেছেন ওটা নিন্দনীয় নিয়ে মাথায় রাখতে হবে, যেটা অনুচিত বলেছেন সেটা অনুচিত দিয়ে মাথায় রাখতে হবে, যেটা দূষণীয় বলেছেন সেটা দূষণীয় দিয়ে, যেটা অকর্তব্য বলেছেন, যেটা পরিহার করার কথা বলেছেন, এই বিষয়গুলোকে ডেপথে যেয়ে জানতে হবে। আমরা যদি অনেক ভিতরে গিয়ে জানতে পারি তাহলে আমাদের জন্য এই বিষয়টা বেশি কাজে দিবে।
বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনায় নিহিত আছে, অর্থাৎ নিহিত মানে এর ভিতরে আছে মাতৃভাষার প্রতি অনুরাগ, অর্থাৎ মায়ের ভাষার প্রতি একটা অনুরাগ ভালোবাসা বা একটা টানের কথা বোঝানো হয়েছে। আদর্শ লেখক হওয়ার অনুপ্রেরণা, এই পুরো প্রবন্ধের মধ্যে একটা ডিপ মেসেজের মধ্যে বাংলা মাতৃভাষার প্রতি একটা অনুরাগ ভালোবাসা, এবং এখানে বোঝানো হয়েছে একটা আদর্শ লেখক হওয়ার ক্ষেত্রে আমাদের সাধারণ যারা মানুষ আছে তাদের প্রতি তৎকালীন সময় একটা অনুপ্রেরণা দেওয়া হয়েছে, এবং সৃজনশীলতা ও মননশীলতার সমৃদ্ধি, আমরা যেন আমাদের চিন্তা ভাবনার প্রখরতা এবং আমরা যেন আমাদের মননশীলতা, আমাদের যে মনের দিকটা সেটাকে যেন আমরা সমৃদ্ধ বা বাড়িয়ে তুলতে পারি, মনের দিক দিয়ে যেন আমরা আরেকটু উজাড় হই, আরেকটু খোলামেলা হই, চিন্তা ভাবনার জগতে যেন আমরা আরেকটু ডেপথে যেয়ে চিন্তা করি, এই জিনিসটা বুঝিয়েছেন। এখন যদি আমি পুরো 12টা পয়েন্ট বলি যেগুলা আমাদের বইয়ের মধ্যে ছিল, সেগুলা যদি একটু বিশ্লেষণ করে দেই তাহলে আরো ভালো হবে, যদি অলরেডি আমি করেছি। যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না, লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। মানে কি বলা হচ্ছে, আপনি কোনো সময় খ্যাতি অর্জনের জন্য লিখবেন না, লিখবেন লেখাটাকে যেন আপনি চমৎকার করে সুন্দর করে লিখতে পারেন, আপনার মনের ভাব যেন প্রকাশ করতে পারবেন তার জন্য। লেখা ভালো হলে সুনাম, খ্যাতি এগুলো অটোমেটিক আসবে, মানে সম্মান আসলে চেয়ে আনতে হবে না। আপনি যদি সম্মানের জন্য লেখেন তাহলে সম্মান হয়তো পাবেন না, কিন্তু আপনি আপনার মনের তৃপ্তি নিয়ে যদি লেখেন তাহলে দেখবেন সম্মান সুনাম অটোমেটিক আসবে। যেগুলো আমরা আমাদের সাহিত্যে দেখি, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার পথের পাঁচালী দিয়ে সবাইকে একেবারে মানে একত্রিত করে রেখেছে, যেটা দিয়ে পরবর্তীতে সত্যজিৎ রায় পথের পাঁচালী উপন্যাসের মাধ্যমে, অপু দুর্গার মাধ্যমে তিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন আমাদের এই ভারতীয় উপমহাদেশ থেকে। এর বাইরে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, আমাদের হুমায়ুন আহমেদের অপেক্ষা, কিংবা বাদশাহ নামদার, এর বাইরে আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা পড়ি, সোনার তরী পড়ি, মানে এক একজন যে লিখেছেন তার লেখার মাধুর্যতার মাধ্যমেই তিনি যশ খ্যাতি পেয়েছেন। যশ খ্যাতি পাওয়ার জন্য কিন্তু টার্গেট করে ওনারা লিখেন নাই। তাহলে সাহিত্য চর্চা হওয়া উচিত নিজের চিন্তা ভাবনা এবং নিজের লেখাটাকে ফুটিয়ে তোলার জন্য। আমি যা ভাবছি, যা চিন্তা করছি তার জন্য সাহিত্য চর্চা করব, যশ খ্যাতি আমার লেখা ভালো হলে অটোমেটিক আসবে। টাকার জন্য লিখিবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনো সেদিন হয় নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে, অর্থাৎ লোকরঞ্জন প্রবৃত্তি বলা হচ্ছে অর্থের জন্য লিখতে গেলে আমরা মানুষকে টার্গেট করে এবং মানুষকে মানে তৃপ্তি দিয়ে লেখার চিন্তা ভাবনা করতে গেলে আমাদের দেখা যায় যে মূল লেখাটা সেটা আসে না। এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত এবং অনিষ্টকর হইয়া ওঠে। অর্থাৎ বলা হচ্ছে আমরা যদি পাঠকের চিন্তা ভাবনা করে মানুষকে তৃপ্তি দেওয়ার ভাবনার থেকে আমরা সাহিত্য চর্চা করতে যাই, তাহলে দেখা যাবে সাহিত্যটা বিকৃত হয়ে যাচ্ছে। যেভাবে আমি চিন্তা ভাবনা করার কথা ছিল আমি সেভাবে করছি না। এখন ধরো আমার মন চাচ্ছে যে আমি ভিডিওটা এইভাবে বানাবো, এখন আমি দেখছি যে না, ভিডিওটা এইভাবে বানালে মানুষ পছন্দ করছে না, এখন মানুষ ভিন্ন একটা প্যাটার্ন ফলো করছে। এখন আমি যদি মানুষের ভিন্ন প্যাটার্নকে ফলো করে বানাতে চাই তাহলে আমার চিন্তা ভাবনার স্বকীয়তাটা তো আর আমি প্রকাশ করতে পারলাম না। তাই মানুষের চিন্তা ভাবনা যেমনই হোক আমি আমার জায়গা থেকে লিখব, তাহলে লেখাটা সুন্দর থাকবে, বিকৃত হবে না। এই জিনিসটাই বলা হচ্ছে যে ইউরোপে লিখলে সাহিত্য ভালো হয়, তাদের হিসাবটা আলাদা, কিন্তু আমরা যেন তাদেরটা ফলো করে আমরা আমাদের সাহিত্যকে বিকৃত না করি। লোকরঞ্জন প্রবৃত্তি, মানুষকে স্যাটিসফাইড বা মানুষকে উদ্দেশ্য করে যেন আমরা না লিখি। পাঠকের জায়গায় থাক, সাহিত্য ভালো হলে পাঠকের এমনিতেই ভালো লাগবে। যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধিত করতে পারবেন বা সাধন করতে পারবেন, অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন, তবে অবশ্য লিখিবেন। যাহারা অন্য উদ্দেশ্য লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রবৃত্তি নিজ ব্যবসায়ীদিগের সঙ্গে গণ্য করা যাইতে পারে। অর্থাৎ বলা হচ্ছে যদি মনে হয় লেখে দেশের জন্য ভালো কিছু করতে পারবেন, লেখে দেশের উন্নতি, মঙ্গল সাধন এবং সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন, আপনার লেখার মাধ্যমে যদি সৌন্দর্য সৃষ্টি করতে পারেন, ধরেন আপনি এমন লেখা লিখলেন সেটা পড়ে মানুষ সৎ পথে গেল, মানুষের জীবনকে সুন্দর করতে পারলো, আপনার লেখা পড়ে একটা মেসেজ পেল, তৃপ্তি পেল, তাহলে আপনি লিখেন। কিন্তু এই উদ্দেশ্য না নিয়ে যদি আপনি অন্য উদ্দেশ্যে লিখেন, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি যাত্রাওয়ালা হতে পারেন, নিজ ব্যবসায়ীদের সাথে আপনাকে তুলনা করা যেতে পারে।
তার মানে এখানে কি বলা হচ্ছে, যদি দেশের মঙ্গল সাধনে, দেশের কল্যাণে এবং সৌন্দর্য বৃদ্ধিতে, মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলতে লিখতে না পারেন তাহলে লিখিয়েন না। তাছাড়াও যদি লেখেন তাহলে যাত্রাওয়ালা কিংবা নিজ ব্যবসায়ী আছে না, তাদের সাথে আপনাকে তুলনা করা হতে পারে বা গণ্য করা হতে পারে। যাহা অসত্য, যাহা ধর্মবিরু, পরনিন্দা, পরপীড়ন, স্বার্থ সাধন, যাহার উদ্দেশ্য সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না। অর্থাৎ বলা হচ্ছে যে জিনিসগুলো অসত্য, ধর্মবিরুদ্ধ, অর্থাৎ ধর্মের বাইরে গিয়ে লেখে, শুধু সাধারণ ধর্ম না, মানুষ হিসেবে আমাদের যে ধর্ম আছে, সত্য পথে চলা, সৎ দিকে যাওয়া, এই ধর্মবিরুদ্ধ যেটা প্রকৃতির নিয়মের বাইরে যে আমরা কোনো অন্যায় করতে চাই, সে লেখা দরকার নাই। পরনিন্দা, যে লেখাতে মানুষকে নিন্দা করা হয়, অসম্মান করা হয়, সেই লেখার দরকার নাই। পরপীড়ন, যে লেখার মাধ্যমে আমরা অন্যের পীড়ন মানে মানুষকে কষ্ট দিচ্ছি, যেখানে আমি স্বার্থ সাধন, আমার নিজের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য আমি লিখতে যাচ্ছি, সেই লেখা কখনোই বাঞ্ছনীয় নয় বা কখনোই সেটা আসলে আমাদের উদ্দেশ্য নয়। সেই রকম হলে এটা কখনোই হিতকর বা কল্যাণকর হতে পারে না, এটা আমরা আগেও পড়ে এসেছি। সুতরাং তা একেবারে পরিহার্য, এটাকে বাদ দিতে হবে। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। সাহিত্যের ধর্ম হচ্ছে সত্য এবং ধর্ম। আমরা যে সগত ধর্ম, আমরা একেবারে আমাদের যে মানুষ হিসেবে আমাদের যে চিন্তা ভাবনা এবং আমাদের জীবনযাপন আছে, সেই ধর্মীয় দিকটাকে আমরা এখানে গুরুত্ব দিয়ে লিখব। অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ করা মহাপাপ। অর্থাৎ এর বাইরে গিয়ে যদি আমরা অন্য উদ্দেশ্যে লিখি, সেটা আমাদের লেখনীর ক্ষেত্রে একটা মহাপাপ হবে। তারপরে দেখো, যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন, তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য, নাটক, উপন্যাস 2-1 বৎসর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী, তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া উঠে না বা রক্ষাটি ঘটিয়া উঠে না। এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। অর্থাৎ তিনি সাময়িক সাহিত্যের বিরুদ্ধে কথা বলেছেন যে আপনার যদি নাটক উপন্যাস লিখেন তাহলে 2 বছর ফেলে রাখেন, আপনি যা চিন্তা করেছেন 2 বছর পরে দেখবেন যে আপনার চিন্তাকে আপনি অনেক আপডেট করতে পারছেন বা আপনার চিন্তার মধ্যে ভুল ছিল, এটাকে আরো উৎকর্ষে নিয়ে যাচ্ছেন। তো বলা হচ্ছে আপনি হঠাৎ করে লিখে ছাপাই ফেলবেন না, আপনি একটু ওয়েট করবেন। এখন যা ভাবছেন 5 মাস 6 মাস পরে দেখবেন যে ভাবনারও পরিবর্তন হচ্ছে, 5-7 দিন পরেও দেখবেন আগে যা ভাবছিলেন মনে হবে যে না, একটু ওই রকম করে ভাবি। নাটক উপন্যাস হলে বছর 2 বছর পরে পরিমার্জন করে দেন, সেই ক্ষেত্রে লেখাটা সুন্দর হবে। সাময়িক ক্ষেত্রে লিখে ছাপিয়ে দিলে সেটার আসলে আউটপুট বেশি একটা ভালো হয় না, সেটা লেখকের ক্ষেত্রে বা লেখকের পক্ষে অবনতিকর বা নিচুর দিকে হয়। যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য, এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যে এই নিয়মটি রক্ষিত হয় না। সাময়িক সাহিত্য বলতে বলা হচ্ছে যে এই যে আমি লিখে তাড়াতাড়ি প্রকাশ করে দিলাম, এই ক্ষেত্রে আবার এই নিয়মটি প্রকাশ হয় না। কিন্তু আসলে যে বিষয়ে আমার অধিকার নাই, আমি জানি না, আমার পারদর্শিতা নাই, সেই বিষয় নিয়ে লেখাটা বা লেখাতে হস্তক্ষেপ করাটা আমার লেখক হিসেবে কোনো কালেই উচিত হবে না। বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, বিদ্যা থাকিলে তাহা আপনিই প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তকর এবং রচনা পরিপাট্যের বিশেষ হানিজনক। এখনকার প্রবন্ধে ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই। যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত করিবেন না। বলা হচ্ছে যে যেই জিনিস আসলে আমি জানি না, অন্য ভাষা থেকে এনে সেটাকে বসিয়ে নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে লেখার দরকার নেই। আপনি যা জানেন, যা বোঝেন তা থেকে লিখবেন এবং অধিক বিদ্যা প্রকাশ করতে যাইবেন না। আপনার লেখা ভালো হলে বিদ্যা অটোমেটিক প্রকাশ হবে। জোর করে বিদ্যা প্রকাশ করতে মানা করেছেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং কি বলেছেন যে ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই। অর্থাৎ একেবারে কোটেশন দিয়ে, যে জার্মান ভাষায় লেখক এই বলেছেন, জার্মানি একটা প্রবাদ আছে, ফার্সি লেখক রুমি এই কথা বলেছেন, এই কোটেশনগুলা দিতে তিনি না করেছেন যে পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত করবেন না, অন্যের ভাষা থেকে এনে লিখবেন না, নিজের মতো করে লেখার চেষ্টা করেন। অলংকার প্রয়োগ কিংবা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। অর্থাৎ অলংকার প্রয়োগ করে রসিকতার জন্য লিখতে যাবেন না। মানে আমরা অনেক সময় অলংকার ব্যবহার করি, আমরা বলি যে তোমার মুখ যেন পূর্ণিমার চাঁদ, আমরা অনেক সময় এরকম বলি না? তো বলা হচ্ছে এরকম অলংকার দিয়ে জোর করে লেখার চেষ্টা করবেন না। লেখার মধ্যে অনেক বেশি রসিকতা, একবারে ফানি করে লেখার চেষ্টা করার দরকার নাই। স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গর প্রয়োজন হয় বটে, লেখকের ভাণ্ডারে
এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছাবে, ভাণ্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না। অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই নাই। সো এখানে কি বোঝানো হয়েছে? বলা হচ্ছে আমরা অনেক সময় চিন্তা করি যে না, আমার লেখাতে জোর করে কিছু অলংকার দিব, আমি একটু মজা করে লেখার চেষ্টা করব। বলা হচ্ছে আপনার যা মনে হচ্ছে আপনি তাই লিখেন। ওই চিন্তা ভাবনার মধ্যে যদি কোনো অলংকার থাকে সেটাকে দেন। আপনার চিন্তা ভাবনা সুন্দর হলে তার সাথে সম্পৃক্ত কোনো অলংকার জানা থাকলে সেটা অটোমেটিকই চলে আসবে। আপনার যদি কোনো কিছুকে একটু মজা করে লিখতে চান তাহলে সেটা অটোমেটিক্যালি আপনার চিন্তা ভাবনা থেকে লিখতে পারবেন। এখন জোর করে জিনিসটাকে অলংকারিত করার জন্য, একটু রসিকতা দিয়ে জিনিসটাকে ভরিয়ে দেওয়ার জন্য আপনি আলাদাভাবে এইখানে বইপত্র পড়ে জোর করে দেওয়ার দরকার নেই। এই জিনিসটার মেসেজ দিয়েছেন। যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়ে দিবে, এটি প্রাচীন বিধি। অর্থাৎ বলা হচ্ছে যেই জিনিসটা মানে ব্যঙ্গ মনে হচ্ছে, সুন্দর বলিয়া বোধ হচ্ছে, সেটা কেটে দিবে। এটা একটা প্রাচীন বিধি, আগের নিয়ম। আমি সে কথা বলি না, কিন্তু আমার পরামর্শ এই যে সেই স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শুনাইবে। যদি ভালো না হইয়া থাকে তবে 2-4 বার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না, বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়ে দিবে। বলা হচ্ছে কোনো কিছু যদি তোমার কাছে থাকে সেটা তুমি তোমার বন্ধুকে পড়ে পড়ে শোনাও, যে বন্ধু দেখো এই লেখাটা আমি লিখেছি, এটা কেমন লাগছে। সো লেখাটা যদি ভালো হয় তখন বন্ধুরা ভালো বলবে, আর যদি লেখাটা বেশি একটা ভালো না হয় লেখক 2-1 বার পড়ার পরে নিজেই বুঝতে পারবেন সে লজ্জায় সে যে এরকম একটা লেখা লিখেছে সেটা তার বন্ধু বান্ধবকে এমনিতেই শোনাবে না। সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা। অর্থাৎ আমরা যদি সরলভাবে আমার চিন্তা ভাবনাগুলোকে সুনিপুণভাবে একেবারে নদীর পানির মতো লিখে দিয়ে আসতে পারি, এটাই প্রকৃত সাহিত্য। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন তিনিই তো শ্রেষ্ঠ লেখক। কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বুঝানো। আমি যে লিখছি এর মূল উদ্দেশ্য হচ্ছে পাঠক বুঝবে, পাঠক বুঝে সে তৃপ্তি পাবে। সো যে সরল ভাষায় স্বাভাবিক ক্ষেত্রে তার চিন্তা ভাবনা এবং মেসেজটা লেখার মাধ্যমে তার পাঠককে বুঝাতে পারে তিনিই তো শ্রেষ্ঠ লেখক। এই জিনিসগুলোকে মাথায় রাখবা। এমসিকিউ কিন্তু এইগুলা থেকেই বিশ্ববিদ্যালয়ে এইচএসসি পরীক্ষায় আসবে। তারপরে দেখো, কাহারও অনুকরণ করিও না, অনুকরণের দোষগুলি অনুকৃত হয়। অর্থাৎ অনুকরণে আমরা কাউকে যদি অনুকরণ করি তার শুধু দোষগুলোই আমরা নিতে পারি, গুণগুলি নিতে পারি না। অমুক ইংরেজি বা সংস্কৃত বা বাংলার লেখক এইরূপ লিখিয়াছেন, আমিও এরূপ লিখিব, এ কথা কদাপি মনে স্থানও দিও না। অর্থাৎ একজন এইভাবে লিখেছে, আরেকজন ওইভাবে লিখেছে, আমি তাকে ফলো করে লিখব। অনুকরণকে মনে স্থানও দেওয়ার বা না দেওয়ার কথা বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। প্রমাণগুলো সংযুক্ত করার সকল সময়ে প্রয়োজন হয় না, কিন্তু তাতে হাতে থাকা যায়। বলা হচ্ছে যে তোমার কাছে কোনো বিষয়ে প্রমাণ না থাকলে সেটা জোর করে লিখিও না। এমন না যে লিখলে সব সময় প্রমাণ দিতে হবে, বাট প্রমাণ দিতে না হলেও প্রমাণগুলো তোমার হাতে রাখিও। তুমি লেখাতে না দাও, কিন্তু তুমি জানিও যে জিনিসের প্রমাণ দিতে পারবা না, তোমার হাতে সেই প্রমাণও নাই, সেটা লিখতে যাও না, লেখক না করেছেন। বাংলা সাহিত্য বাংলার ভরসা, এই নিয়মগুলো বাংলার লেখক দিগের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে। অর্থাৎ বলা হচ্ছে বাংলার যেই সাহিত্যের নিয়মগুলা লেখক নতুন লেখকদের প্রতি, অর্থাৎ বাংলা সাহিত্যে নতুন যারা লেখক হিসাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সময়, অর্থাৎ তিনি মূলত আমরা যদি হিসাব করি তিনি 1860 থেকে ধরো হচ্ছে তোমার 1880, এই সময়টাতে যারা মোটামুটি লেখালেখি করছিলেন তাদেরকে উদ্দেশ্য করেই বলছিলেন যে আমরা যদি লিখি তাহলে তিনি যে পরামর্শ বা যে নিবেদনগুলো করেছেন যে এইগুলা মেনে চলবা, এই করণীয় কাজগুলো যদি কেউ করে তাহলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে, অর্থাৎ যে বেগে যে গতিতে বাংলা সাহিত্যের উন্নতি হবে সেটা কেউ আসলে আটকাতে পারবে না। বাংলা নতুন সাহিত্যিকরা যদি এই নিয়মগুলো তৎকালীন সময় মেনে চলে, এবং আমরা দেখেছি যে এর ফলশ্রুতিতে আমরা অনেক ভালো ভালো সাহিত্যই কিন্তু পেয়েছি। কারণ এরপরেই নজরুল ইসলাম এসেছেন, এরপরেই আমরা দেখেছি হচ্ছে তোমার বলাইচাঁদ মুখোপাধ্যায়, এরপরেই আমরা দেখেছি যে রুকেয়া সাখাওয়াত হোসেন, এরপরেই আমরা দেখেছি জীবনানন্দ দাশ। আমরা এরূপ অনেক লেখককে এরপরে জন্মগ্রহণ করে আমাদের সাহিত্য জগৎকে সমৃদ্ধ করতে দেখেছি। সো সাহিত্যের উদ্দেশ্য কি এখানে সুন্দর করে দেওয়া আছে। সাহিত্য শিল্পের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এতে লেখকের বুদ্ধিবৃত্তি, সৃজনশীলতা, সৌন্দর্য চেতনা ইত্যাদির বহিঃপ্রকাশ ঘটে। শিল্পের উদ্দেশ্য সৌন্দর্য সৃষ্টি ও তার প্রকাশ, এবং মানব কল্যাণ সাহিত্যের উদ্দেশ্যও তাই।
অর্থাৎ সাহিত্যের মূল উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ এবং শান্তি জিনিসটাকে প্রচার করা। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য সাহিত্য রচনা করলে তা সচরাচর মানুষের জন্য হানিকারক হয়। তাই সাহিত্য রচনার ক্ষেত্রে এই বিষয়টা প্রতিলক্ষিত হয় যে সাহিত্য রচনার মেইন কাজ হচ্ছে বুদ্ধিবৃত্তি, মানুষের চিন্তা ভাবনাকে বড় করা, সৃজনশীলতা, নতুন চিন্তা করতে পারা বা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে সাহায্য করা এবং সৌন্দর্য চেতনা। সাহিত্যের উদ্দেশ্য সত্য ও ধর্ম, যেটা আমরা পড়েছি পেয়েছি। সাহিত্যের উদ্দেশ্য ব্যতীত অন্য উদ্দেশ্যে লেখার ধারণ করাটা মহাপাপ, অর্থাৎ সাহিত্য ছাড়া আমরা অন্য কোনো উদ্দেশ্যে লিখলে এটা আমাদের জন্য মহাপাপ। প্রাবন্ধিকের মতে অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সৌন্দর্য সৃষ্টি কিংবা মানব কল্যাণই সাহিত্য রচনার প্রকৃত উদ্দেশ্য। অর্থাৎ সৌন্দর্য সৃষ্টি এবং মানব কল্যাণ, আমরা কোনো কিছুর একটা সৌন্দর্য সৃষ্টি করে গেলাম এবং এটা পড়ে মানবদের কল্যাণ হলো, সেটাই সাহিত্যের মূল উদ্দেশ্য। অন্য কোনো উদ্দেশ্য নিয়ে সাহিত্য রচনা করা নিন্দনীয়। অর্থাৎ এই সৌন্দর্য এবং কল্যাণ ব্যতীত সাহিত্য চর্চার কোনো উদ্দেশ্য থাকলে সেটা নিন্দনীয়। তাহলে কোথায় বলছে নিন্দনীয়, কোথায় বলছে মহাপাপ, কোথায় বলছে হানিকর, এইগুলা থেকেই কিন্তু প্রশ্ন আসবে যে লেখক কোনটাকে নিন্দনীয় বলেছেন, লেখক কোনটাকে মহাপাপ বলেছেন, কোনটাকে অনুচিত বলেছেন, কোনটাকে অকর্তব্য বলেছেন। এই পয়েন্টগুলোকে ডেপথলি মনে রাখতে হবে। সাময়িক সাহিত্য নিয়ে বলেছেন যে লিখেই আমরা ছাপিয়ে দিব না। এই যে দেখো, সাময়িক সাহিত্য বলতে নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রকাশিত সাহিত্য সংকলন সমূহকে নির্দেশ করা হয়। বলা হচ্ছে এ ধরনের সাহিত্য মূলত স্বল্প সময় এবং অনেক ক্ষেত্রেই প্রকাশের জরুরি ফরমায়ের সৃষ্টি হয়। এ ধরনের রচনা লেখকগণ নিজেদের লেখার মূল্যায়ন যথেষ্ট সময় পান না, তাই খুব কম লেখাই কালজয়ী হতে পারে। সাময়িক সাহিত্য তাই নবীন লেখকদের উৎকর্ষ সাধনে পরিপন্থী বলে বিবেচিত করে। তো বলা হচ্ছে একটা কালজয়ী লেখা লিখতে হলে আমি একটা জিনিস লিখবো, সেই লেখাটাকে বসে এডিট করব, আমার চিন্তা ভাবনাকে আমি আবার সাজাবো, অর্গানাইজড করব, তাহলে লেখাটা একটা কালজয়ী লেখা হবে। বাট ইনস্ট্যান্ট এখনই চিন্তা করে এখনই লিখে এখনই প্রকাশ করতে হবে, এই উদ্দেশ্যে লিখলে আমার লেখাটা আসলে কালজয়ী পর্যায়ে পৌঁছাবে না এবং এটা আমাদের জন্য ক্ষতিকর। এই জিনিসটাই তিনি বলেছেন যে এটা আমাদের উৎকর্ষ সাধনে, একজন নতুন লেখক হিসাবে আমার লেখার মানদণ্ড বৃদ্ধিতে এটা একটা বাধা হিসাবে বিবেচিত হবে। সাময়িক সাহিত্য নিয়ে আরও কিছু কথা বলা হয়েছে। লেখকের পক্ষে অবনতির কারণ হচ্ছে বা অবনতিকর হচ্ছে সাময়িক সাহিত্য। সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর, কেননা এতে ভুল ত্রুটি থাকার আশঙ্কা থাকে। লেখক নিজেকে শুধরে নেবার সুযোগ পান না এই সাময়িক সাহিত্যে। যে বিষয়ে যার অধিকার নেই সে বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য। এই নিয়মটি সাময়িক সাহিত্যে রক্ষিত হয় না। এই পয়েন্টগুলো মাথায় রাখবা। কাব্য, নাটক, উপন্যাসে 2-1 বৎসর ফেলে রাখার নিয়ম রক্ষাটি সম্ভব নয় সাময়িক সাহিত্য রচনাকারীদের পক্ষে। বলা হচ্ছে নাটক এবং উপন্যাসে লেখার ক্ষেত্রে তুমি 1-2 বছর সময় নিয়ে সেটাকে রিডিজাইন করো, কিন্তু যারা সাময়িক সাহিত্য রচনা করে যে ইনস্ট্যান্ট প্রকাশ করে দিব এখনের জন্যই লিখছি, তাদের পক্ষে তো এটা সম্ভব হয় না। নতুন লেখকরা কিছু লিখে তাৎক্ষণিকভাবে না ছাপিয়ে কিছুদিন অপেক্ষা করে পুনরায় পাঠ করলে লেখাটি সমৃদ্ধ হয়ে উঠবে এবং এই নিয়ম রক্ষাটি সম্ভব নয় সাময়িক সাহিত্য রচনাকারীদের পক্ষে। বলা হচ্ছে লেখক তো পরামর্শ দিয়েছেন যে লেখেই ছাপিয়ে ফেলি, একটু সময় নিয়ে লেখো, বাট সাময়িক সাহিত্যের ক্ষেত্রে তো এই নিয়মটা খাটে না। যারা সাময়িক সাহিত্য নিয়ে কাজ করে তারা লেখে ইনস্ট্যান্ট ছাপিয়ে দেয়। যদিও একই কথা ঘুরে ফিরে আবার বলছি, বাট এই জিনিসগুলোই তোমাকে জানতে হবে। আমরা যদি একেবারে A to Z বলেছি সাপোর্ট দিব তোমাকে, তুমি আমার ক্লাসগুলো করে যেন অ্যাটলিস্ট একজনকে বলতে পারো যে ভাই আমি পরীক্ষার আগে ওনার ক্লাসগুলো করেই আমার এইচএসসি, আমার অ্যাডমিশন, আমি ইচ অ্যান্ড এভরি জায়গায় খুব ভালো ফলাফল করতে পেরেছি। আর নতুন লেখার ক্ষেত্রে হঠাৎ ছাপানো যাবে না, কিছুকাল ফেলে রাখতে হবে, কিছুকাল পরে তা সংশোধন করতে হবে। প্রবন্ধের দোষ পাওয়া যাবে 3টি ধাপে। যা লেখা হবে তা হঠাৎ ছাপাবেন না, কিছুকাল ফেলে রাখবেন, কিছুকাল পরে তা সংশোধন করবেন। অর্থাৎ একই জিনিসকে এখানে লেখক বলেছেন। তারপরে লেখাটি সমৃদ্ধ হয়ে উঠবে কখন? নতুন লেখকরা কিছু লিখে তাৎক্ষণিকভাবে না ছাপিয়ে কিছুদিন যদি একটু ফেলে রাখেন, বিশেষ উৎকর্ষ লাভ করে কাব্য, নাটক, উপন্যাস লিখে 2-1 বৎসর যদি ফেলে রাখেন তাহলে লেখাটি সমৃদ্ধ হয়ে উঠবে। লেখা কিছুদিন ফেলে রাখলে সহজেই চোখে পড়ে লেখার দুষ্ত্রুটি, অর্থাৎ কোন কোন জায়গায় সমস্যা আছে। লেখা কিছুকাল ফেলে রেখে সংশোধন করলে বিশেষ উৎকর্ষ লাভ করে। অর্থাৎ হচ্ছে ঘুরে ফিরে একই কথাকে বারবার এখানে বিভিন্নভাবে বলা হচ্ছে, যেগুলো আমরা দেখছি যে যশের জন্য লিখবেন না, তাহলে যশ লাভ হবে না, লেখার মান খারাপ হবে। লেখা ভালো হলে এমনিতেই যশ আসবে। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়। আমাদের এখনো সেদিন হয় নাই। এখানে যে দিনের কথা বলা হয়েছে
টাকা পাওয়ার জন্য লিখলে সেদিন, মানে এখানে যে দিনের কথা বলা হচ্ছে যে তৎকালীন সময়ে টাকার জন্য আসলে বাংলা সাহিত্যে লিখে বেশি একটা উৎকর্ষ সাধন করা যাবে না। অবশ্যই লিখতে হবে যদি দেশের বা মানুষ জাতির কিছু মঙ্গল সাধন হয় এবং সৌন্দর্য সৃষ্টি করা যায়। বিদ্যা থাকিলে তা আপনা আপনি প্রকাশ হবে, চেষ্টা করতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের জন্য অতিশয় বিরক্তকর। আমরা যদি বিদ্যা প্রকাশ করতে চাই, পাঠক এটা বিরক্তিভাবে নেয় এবং রচনার পরিপাত্রের জন্য বিশেষ হানিজনক বা ক্ষতিকারক হয়ে থাকে। তারপরে যদি দেখো, কোটেশনের একটা কথা বলা হচ্ছে যে এই চিহ্নের অপর নাম হচ্ছে উদ্ধার চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন। অন্যের লেখা থেকে বক্তব্য উদ্ধার করে অপর লেখায় ব্যবহার, অর্থাৎ আরেকজনকে, মানে এটাকে বলা হয় যে উদ্ধরণ চিহ্নের মতো, অন্যকে কপি করে তার লেখাটা উদ্ধার করে আমি আমার নিজের নামে চালিয়ে দিচ্ছি, এই কথার কথা বলা হচ্ছে। এখনকার প্রবন্ধে ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখা যায়। বলা হচ্ছে যে এইগুলো যেন আমরা পরিহার করি। যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হতে কদাচ উদ্ধৃত না করতে বলা হয়েছে। অন্যান্য ভাষায় কোটেশন সাহিত্য যত কম দেওয়া যায় ততই ভালো, অর্থাৎ অন্যান্য ভাষা বা সাহিত্য থেকে এনে আমাদের সাহিত্যের খুব কম সংখ্যক কোটেশন দেওয়াটা আমাদের জন্য মঙ্গলজনক। সো আমরা যদি এরপরে দেখি, অলঙ্কার বা রসিকতার ব্যঙ্গ, এটাও আমরা আলোচনায় করেছি বা আলোচনায় বলেছি। সো এইগুলো পড়ালে দেখা যায় যে ওই রিডিং পড়ানোর মতো হয়ে যাচ্ছে, বাট তোমরা যারা পিডিএফটা পরবর্তীতে পড়বা তারা তুমি এখান থেকে অনেক কিছু শিখতে পারবা। লেখকের ভাণ্ডারে আপনি এসে যায় স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ সামগ্রিক প্রয়োগ, অর্থাৎ বলা হচ্ছে তোমার মধ্যে যদি ওই কোনো একটা অলঙ্কার ব্যবহার করতে চাও, এটা অটোমেটিকই আসবে। যে জিনিসগুলো আমি একটু আগে আলোচনা করছি, লেখকের মাথা কুটিলেও আসিবে না ভাণ্ডারে অলঙ্কার বা ব্যঙ্গ সামগ্রীর প্রয়োগ না থাকলে। অর্থাৎ তোমার মাথায় যদি অলঙ্কার না থাকে, রসিকতা না থাকে, তাহলে যতই মাথা তুমি বাড়ি দেও না কেন, তোমার এখান থেকে আসবে না। আমরা যদি প্রাচীন বিধি বলতে কি বোঝানো হয়েছে, প্রাবন্ধিকের বন্ধুবর্গকে বারবার পড়ে শোনাতে তিনি বলেছেন, এগুলো আমরা দেখেছি। প্রাবন্ধিক কেটে দিতে বলেছেন, যে যদি দুই একবার পড়ার পরে সেটা তোমার ভালো না লাগে এবং তোমার বন্ধুকে শোনানোর পরে বিরক্ত লাগে, বেশি অলঙ্কার ব্যবহার করে সেই জিনিসটাকে কেটে দিতে। শ্রেষ্ঠ লেখক বলতে তিনি বলেছেন যিনি সোজা কথায় আপনার মনের ভাব পাঠককে বোঝাতে পারেন। অনুকরণের দোষগুলো অনুকৃত হয়, গুণগুলা নয়। কখনো মনে স্থান দেয়া যাবে না, মানে অন্যের লেখাকে চুরি করে লেখাটা দেয়া যাবে না। অমুক ইংরেজি বা সংস্কৃত বাংলা লেখক এরূপ লিখেছেন, আমিও এরূপ লিখিব, এরকম বলা যাবে না। যে কথার প্রমাণ দেয়া যাবে না, প্রাবন্ধিক তা লিখতে নিষেধ করেছেন। লেখায় প্রমাণগুলো প্রযুক্ত করা সকল সময় প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই। ওই যে যেটা বললাম, যে তুমি যে জিনিসের প্রমাণ দিতে পারবে না সেটা লিখবে না, আর যদি লিখতে পারো সেই ক্ষেত্রে প্রমাণটা তোমার জানা আছে, তোমার হাতে আছে। ধরো তুমি খাতায় লিখো নাই, কিন্তু এটা জানো, জিজ্ঞেস করলে বলতে পারবা, সেই ক্ষেত্রে লিখলে তোমার লেখার মানদণ্ড বাড়বে। যাত্রাওয়ালা নিয়েও বলা হয়েছিল, লোকরঞ্জের পবিত্রির কথা আমরা পেয়েছি। এগুলো আমরা আলাদা করে দিয়েছি যেন তোমার লেখাটা সমৃদ্ধশালী হয়। সো আমরা সৃজনশীল খ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষার সুযোগ আছে সেগুলোর জন্য কিছু প্রশ্ন দিয়েছি, এগুলো তোমরা একটু রিডিং পড়ে নিবা। বঙ্কিমচন্দ্র সাময়িক সাহিত্য রচনার বিপক্ষে কেন এখানে দেয়া আছে। ভাণ্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না। লেখক কোন প্রসঙ্গে বলেছেন যে অলঙ্কার বা ব্যঙ্গ আমরা যে ব্যবহার করতে চাই সেটা আমাদের মনের মধ্যে থাকলে লিখতে লিখতে চলে আসবে, আর যদি আমাদের মধ্যে না থাকে মাথা বাইরেলেও এটা আসলে বের হবে না। তার বাইরে যদি দেখো, তিনি শ্রেষ্ঠ লেখক। তিনি বলতে কাকে বোঝানো হয়েছে, যিনি আসলে সহজ ভাষায় সাধারণ করে সবকিছু বুঝিয়ে দিতে পারেন, তিনি আসলে শ্রেষ্ঠ লেখক। সরলতা যার লেখায় প্রকাশ পায় এবং যিনি সৌন্দর্য বর্ধন এবং মানব কল্যাণে লিখেন, তার লেখাটাই সবচেয়ে ভালো। সো বঙ্কিমচন্দ্রের নবীন লেখকদের টাকার জন্য লিখতে বারণ করেছেন। সত্য ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। সো এই জিনিসগুলো আমরা এখানে লিখিততে দিয়ে দিয়েছি। সো এইগুলা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সৃজনশীল লেখা সিকিউর ক্ষেত্রে তোমাকে সাহায্য করবে, এবং যেই জায়গায় লিখিত আছে জগন্নাথ, খুলনা, সেইগুলোর জায়গায় তোমার সাহায্য করবে। বা ইন ফিউচারে কোথাও মানে লিখিত পরীক্ষা চালু হলে বা সৃজনশীলের ক্ষেত্রে এই জিনিসগুলো রিডিং পড়া তোমার খুব কাজে দিবে। এবং তুমি শুরু থেকে দেখেছো আমরা প্রতিটা লাইনকে ব্যাখ্যা করে করে পড়াচ্ছি, যাতে করে তোমার এইচএসসি প্রস্তুতি, অ্যাডমিশনের প্রস্তুতি, বিশ্ববিদ্যালয়ের জন্য একটা পারফেক্ট প্রিপারেশন আমরা সাজিয়ে দিতে পারি। এবং তুমি যেন ক্লাস করে অ্যাটলিস্ট বলো যে না ভাই, আমি পুরো ক্লাস করে আমার A to Z কাভার হয়ে গিয়েছে। আমরা যদি এখন পুরো মানে প্রবন্ধটা থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করি এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ের জন্য, যেগুলো পরীক্ষায় আসার মতো।
বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে ছিলেন? আমরা বলেছি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি 1865 সালের পরে মানে 1865-তে দুর্গেশ নন্দিনীর মাধ্যমে মার্কেটে অবতীর্ণ করেন এবং আধুনিক উপন্যাসের প্রবর্তক বলা হয় থাকে। তার আগে পেরিচাঁদ মিত্রের আলালের গোড়ের দুলাল ছিল একটা চেষ্টা, কিন্তু তিনি দুর্গেশ নন্দিনীর মাধ্যমে প্রথম বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস রচনা করেন এবং এরপরে কপালকুণ্ডলা বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস। প্রদীপ নিবিয়া গেল এই বিখ্যাত বর্ণনাটি কোন উপন্যাসে? আমরা বলেছি যে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলাতে বলা হয়েছিল এই যে পথিক পথ হারাইয়েছে আর প্রদীপ নিবিয়া গেল। পথিক পথ হারাইয়েছে এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের নায়ক নবকুমার এবং নায়িকা কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা নায়ককে উদ্দেশ্য করে এই কথাটা বলেছিলেন এবং প্রদীপ নিবিয়া গেল এই প্রশ্নটা বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় এসেছিল। এই উক্তিটাও এই কপালকুণ্ডলা উপন্যাসের। কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক? আমরা জানি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার ভাই সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। সাম্যগ্রন্থের রচয়িতাকে আমরা দেখেছি যে সাম্যগ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার গল্পগ্রন্থের মধ্যে লোকরহস্য, বিজ্ঞান রহস্য, সাম্য, কৃষ্ণ চরিত্র আমরা এইগুলা দেখতে পাই। পেশায় তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। এখানে তিনি কে? তিনি ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে আমাদের বাংলাদেশের খুলনায় তিনি চাকরি করেছেন এবং এইখানে নীলকদের অত্যাচার দমনে তিনি কাজ করেছেন। রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনা কোনটি? কমলাকান্তের দপ্তর। আমি শুরুতেই বলেছিলাম যে একটু রসাত্মক, ব্যঙ্গধর্মী, একটু মজার ছলে মানুষকে একটু ব্যঙ্গ করে লিখেছেন কমলাকান্তের দপ্তরে তিনি। প্রবন্ধে বিদেশি ভাষায় উদ্ধৃতির আধিক্য কোনটি প্রমাণ করে? বলা হচ্ছে আমরা যদি প্রবন্ধে বিদেশি ভাষা থেকে লেখার চেষ্টা করি সেটা আসলে আমাদেরকে বলা হচ্ছে যে এই যে দেখো বিদ্যা প্রকাশের চেষ্টা। আমরা অনেক সময় বিদ্যা প্রকাশ করতে যায় বিদেশি লেখা থেকে ধার করে এনে আমাদের সাহিত্যে লিখতে চাই। তো বলা হচ্ছে যে পরীক্ষায় এইভাবে আসতে পারে প্রবন্ধে বিদেশি ভাষার উদ্ধৃতির আধিক্য। আধিক্য মানে কি? বেশি করে আমরা লিখতে চাচ্ছি। এই জিনিসটা কি প্রমাণ করে? এই জিনিসটা বিদ্যা প্রকাশের চেষ্টাকে প্রমাণ করে। যশের জন্য লিখলে কি হবে? যশের জন্য লিখলে লেখা ভালো হবে। দেখো বলা হচ্ছে যে যশের জন্য যদি আমরা লিখি তাহলে কি হবে? যশের জন্য লিখলে লেখা ভালো হবে না। ঠিক আছে, এখানে উত্তরটা হবে এটা ঘ নাম্বার, যে যশের জন্য লিখলে লেখা ভালো হবে না। কারণ যশের জন্য লিখলে আসলে আমরা লেখার জন্য লেখাকে লিখলে লেখা ভালো হবে। তাহলে এটার উত্তর হবে যশের জন্য লিখলে লেখা ভালো হবে না। তারপরে দেখো কোন ক্ষেত্রে লেখক যশের জন্য বা যশের অধিকারী হবেন লেখা ভালো হলে? বলা হচ্ছে যশের জন্য লিখলে লেখা ভালো হবে না, কিন্তু লেখা যদি আপনা আপনি ভালো হয় তাহলে যশ নিজে নিজে আসবে। সেই ক্ষেত্রে যশের জন্য এত দৌড়ঝাঁপ করার দরকার নেই। রচনার দ্বিতীয় অনুচ্ছেদে লেখক কিসের জন্য লিখতে বারণ করেছেন? লেখক টাকার জন্য লিখতে বারণ করেছেন। প্রথম বলেছেন যে যশের জন্য লেখা যাবে না এবং পরবর্তীতে তিনি যখন এই বিষয়ে কথা বলেছেন তখন তিনি বলেছেন যে টাকার জন্য লেখা যাবে না। সেই ক্ষেত্রে ইউরোপীয়রা টাকার জন্য লেখে, বাট আমরা যেন না লিখি। অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে আমাদের কোন প্রবৃত্তি প্রবল হয়ে উঠবে? লোকরঞ্জন প্রবৃত্তি। অর্থাৎ আমরা অর্থের জন্য যদি লিখতে যাই সেই ক্ষেত্রে আমরা মানুষকে স্যাটিসফাইড করে লেখার চিন্তা ভাবনা করব, পাঠকের মতো করে লিখতে যাব। পাঠকের মতো করে লিখতে গেলে লেখক এবং সাহিত্য তার স্বকীয়তা, বৈশিষ্ট্য এগুলো হারিয়ে ফেলবে। এটাই ছিল আমাদের আজকের আলোচনা। সো আশা করি এই আলোচনা করার পরে তুমি আমাদের যে পিডিএফটা আছে এইটার বাইরেও আমরা এমসিকিউ প্র্যাকটিসের কিছু পিডিএফ দিব। আজকের এই পিডিএফটা এবং এমসিকিউগুলা তুমি যদি খুব ভালো করে পড়তে পারো, এগুলাকে যদি একবার করে দেখে রাখো তাহলে তোমার পুরো প্রস্তুতিটা অর্গানাইজড হয়ে যাবে, তোমার আলাদা করে প্রেশার নিতে হবে না। সো আমাদের মূল টার্গেটটা হচ্ছে আমাদের ক্লাস যারা করে তারা এইচএসসি হোক, অ্যাডমিশনে পড়ুয়া শিক্ষার্থী হোক, কিংবা যারা মোটামুটি ফ্রিতে অনেকে ক্লাস করে, তারা যেন আমাদের কাছ থেকে একটা বেস্ট সার্ভিস পায়। তুমি যেন ক্লাস করে স্যাটিসফাইড হও, আমাদের লেকচার শিটগুলো পড়ে যেন তোমার মধ্যে তৃপ্তি থাকে এবং তুমি যেন অ্যাটলিস্ট একজনকে গিয়ে বলতে পারো যে না আমি প্রো উইথ স্বাধীনে ভর্তি হয়েছি, ভাইয়া দারুণ চমৎকার পড়ান এবং ওনাদের টিমটাও অর্গানাইজড, ওনাদের পড়ানোর স্টাইল এবং পড়ানোর ওয়েবসাইটের জিনিসগুলা এবং সার্ভিস
খুব চমৎকার এবং স্বাধীন ভাইকে যে কোনো সময় কল করলে পাওয়া যায়। আমি আমার নাম্বারটাই দিয়ে দিই যে তুমি আমার স্টুডেন্ট, তোমার প্রায়োরিটিটা আমার কাছে সবার আগে। সো তুমি যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দাও, এটা আমার ব্যক্তিগত নাম্বার। হোয়াটসঅ্যাপে মেসেজ দাও তোমার সমস্যা, তোমার এইচএসসি পরীক্ষা, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, কিংবা হচ্ছে তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা, সাস্ট, গুচ্ছ, কিংবা তুমি ঢাবির অধীনে যে 7 কলেজ ছিল এখন যেটা ডিসিইউ, এই রিলেটেড যে কোনো পরামর্শ চাইলে আমাকে বলবা, আমি তোমাকে সাহায্য করতে সর্বদা প্রস্তুত থাকবো। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। তুমি এই ক্লাসটা করে থাকলে আমাকে কমেন্টে ফিডব্যাক জানাতে পারো, এবং তোমাদেরকে বেস্ট সার্ভিস দেওয়াটাই আমাদের অন্যতম উদ্দেশ্য। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমার ফলাফল ভালো হোক, তোমার বাবা মায়ের মুখে তুমি হাসি ফোটাও, এটাই আমাদের একমাত্র চাওয়া। আসসালামু আলাইকুম।